তত্ত্বসমদ নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন আর কাবেল প্রশ্নগুলো সহজ। এই অনুষ্ঠানে আমরা চলমান ঘটনার নানান তথ্য ও বক্তব্য তুলে ধরি। অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য ও বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। সঙ্গে আছে আমি সাঈদ খান। আমাদের আজকের আলোচনার বিষয় শ্রদ্ধা আর ভালোবাসায় বেগম খালেদা জিয়ার অবিস্মরণীয় বিদায়। এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক নীলুফার চৌধুরী মণি। মণি আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এবং আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক, কলামিস্ট এবং রাজনৈতিক বিশ্লেষক মাহবুব আলম। মাহবুব ভাই, আপনাকে অনেক স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অন্তিম শয়ানে শায়িত হয়েছেন। বেগম খালেদা জিয়ার জানাজা এবং আজকের নানান কর্মকাণ্ড নিয়ে শুরুতেই আমরা একটি প্রতিবেদন দেখে নেব। এভাবেই সকাল না হতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউর দিকে দলে দলে আসতে থাকে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ। উদ্দেশ্য বিএনপি চেয়ারপারসন ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা। বেলা যত গড়াতে থাকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের মাঠ ছাপিয়ে মানুষের ভিড় ভরে ওঠে পুরো মানিক মিয়া অ্যাভিনিউ। শুধু মানিক মিয়া অ্যাভিনিউ নয়, পশ্চিম মিরপুরের রোডের শ্যামলী থেকে সোবহানবাগ মসজিদ, পূর্ব খামারবাড়ি থেকে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র, বিজয় সরণি থেকে ফার্মগেট পর্যন্ত প্রতিটি সড়ক পরিণত হয় জনসমুদ্রে। এর আগে কারো জানা যায় এমন শোকার্ত মানুষের জনসমুদ্র আগে দেখেনি বাংলাদেশ। শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় শরিক হতে নেতাকর্মীরাই নয়, সাধারণ মানুষও জড়ো হন। বেলা 11:48 দিকে খালেদা জিয়ার মরদেহ বহনকারী লাল সবুজ রঙের জাতীয় পতাকায় মোড়ানো ফ্রিজার ভ্যানটি এসে পৌঁছায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এ সময় সেনাবাহিনী হিউম্যান চেইন তৈরি করে রাষ্ট্রীয় প্রোটোকল দেয়। জানাজায় অংশ নিতে যোগ দেন প্রধান উপদেষ্টা সহ বেশ কয়েকজন উপদেষ্টা, ৩ বাহিনীর প্রধান সহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও। আর জানাজার আগে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এরপর পরিবার ও দলের পক্ষ থেকে সবার কাছে মায়ের জন্য দোয়া চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। আসসালামু আলাইকুম। তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীর জানাজা শুরু হয় বেলা ৩টার দিকে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক জানাজা পড়ান। এরপর খালেদা জিয়ার মরদেহবাহী গাড়িটি ধীরে ধীরে এগিয়ে যায় জিয়া উদ্যানের দিকে। সেখানে তাকে দাফন করা হয় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে। এদেশের রাজনৈতিক সমীকরণে ক্ষমতার পালাবদল হয়েছে বহুবার, কিন্তু কোনো প্রতিকূলতায় যাকে দেশ ছাড়তে বাধ্য করানো যায়নি সেই আপসহীন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী লাখো কোটি মানুষের ভালোবাসায় চিরবিদায় নিলেন। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। মণি আপা, আমরা প্রতিবেদনটি দেখলাম। প্রতিবেদনে দেখছিলাম যে বাংলাদেশে এর আগে কোনো জানাজায় এত মানুষ, সাধারণ মানুষ অংশ নিয়েছে কিনা এখনো পর্যন্ত জানা যায়নি। এ নিয়ে আলোচনা শুরু করতে চাচ্ছি। কনকনে ঠান্ডা হাওয়া উপেক্ষা করে দিনভর মানুষ বেগম জিয়ার জানাজায় অংশ নেবার জন্য, ওনার জন্য একটু দোয়া করবার জন্য মানুষ অপেক্ষা করেছে। উপচে পড়া ভিড়। আপনি তো সরাসরি ওনার সাথে রাজনীতি করেছেন সেই ছাত্র অবস্থা থেকে, আপনার অভিজ্ঞতা শুনতে চাই। রাজনৈতিক নেতারা দল ছাপিয়ে জননেতা হন, কিন্তু আপামর জনসাধারণের কাছে জনপ্রিয় হয়ে ওঠার কি এমন জাদুর কাঠি ছিল বেগম খালেদা জিয়ার হাতে যে তিনি সব দলের নেতা হয়ে গিয়েছিলেন? আজকে আমরা দেখলাম কেঁদেছেন মানুষ, অঝরে কেঁদেছে। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা, অভিনন্দন। আমার সহ আলোচককে শুভেচ্ছা।
দেখেন, উনি একজন নেত্রী ছিলেন না, সাধারণ কথায় আমি বলবো। তো আমাদের নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি সার্বজনীন হয়ে উঠেছিলেন। এই সার্বজনীন হওয়ার পেছনে উনি যে জিনিসটা করেছিলেন সেটা হচ্ছে একমাত্র মন থেকে মানুষকে ভালোবাসা। পৃথিবীতে কোনো কিছু দিলে সেটা ফেলনা যায় না। তার যে সব কিছুর ঊর্ধ্বে তার ভালোবাসাটা ছিল এবং প্রত্যেকটা কথা এবং কাজের সঙ্গে তার মিল ছিল। এই যে উনি যখন যাকে যেভাবে কথা বলতেন ওইভাবেই করতেন। আপনি বিভিন্নভাবে যদি হিসাব করেন, স্বৈরাচারের রক্তচক্ষুকে বারবার উনি উপেক্ষা করতে পেরেছেন। শুধু উপেক্ষা করতে পেরেছেন মুখের কথায় তা না, উনি জেল জুলুম হুলিয়ার ভেতর দিয়ে ওনার জার্নিটা গিয়েছে। উনি মৃত্যুকে বরণ করে নিয়েছেন জনগণের জন্য, শুধুমাত্র জনগণের জন্য। এটা একটা পাগলও বুঝে যে উনি আপনার এই যে এতিমের টাকার কথা বলা হয়েছে, কত বছর, 10-15 বছর যেভাবে তাকে হেয় করা হয়েছে, অপমান করা হয়েছে, অথচ সে এটার বিন্দু বিসর্গের সঙ্গে জড়িত না। আসলে কি অপমান করা গেছে ওনাকে? শোনেন, জড়িত না, অপমান করা যায় নাই। এটাই হচ্ছে আজকের দিন তার প্রমাণ। জনগণ কেউ বিশ্বাস করে নাই এবং উনি যে কোনো এটার প্রতিউত্তর করে নাই, এই নোংরামের সঙ্গে নোংরামও করে নাই, সেটাই একটা প্রমাণ যে আজকের মানুষের ভালোবাসা কিন্তু ওইখান থেকে। নইলে যদি ঘটনাটা এমন হতো তাহলে কিন্তু মানুষের এত মনে করার কথা না। আপনি একটা জিনিস খেয়াল করেন, যারা ওনার জানাজায় গিয়েছেন, আমার বাসার সংসদ থেকে খুব কাছে, আমরা যারা গিয়েছি আমরাও কিন্তু 4 ঘন্টা আগে গিয়েছি, 4.5 ঘন্টা আগে। তাহলে যে মানুষটা বেশ দূর থেকে আসছে বা ঢাকার বাইরে থেকে আসছে, তারা কত আগে থেকে একটা প্রিপারেশন, 4 বার আল্লাহু আকবার আর আপনার সালাম ফিরানো, এইটার জন্য দোয়া তো বাসা থেকেও করতে পারতেন। দোয়া যেখান থেকে একজন মৃত ব্যক্তির দোয়া, মানে জীবিতরা যে কোনো জায়গা থেকে করা যায়। এবং জানাজাতেও আপনার কোনো ইসলামের নিয়মে বাধ্যবাধকতা নাই যে এত মানুষ হতে হবে, একেবারেই ফরজ না। হ্যাঁ, এত মানুষ হতে হবে। 1-এর অধিক 2-এর অধিক মানুষ হলে জানাজাটা বৈধ হয়। তো মানুষ জেনে বুঝে এসেছেন। আমরা কিন্তু জানাজার আশপাশে দেখেছি নীরবে দাঁড়িয়ে অশ্রুপাত করতে ভিন্ন এই ধর্মাবলম্বী। যে মানুষ যে এসেছেন এত দূর দূরান্ত থেকে, এটাই আমি বলছিলাম, সেটা না আসলেও পারতেন, কিন্তু ওই যে ভালোবাসা, তার হৃদয় ছোঁয়া ভালোবাসা, যে কথাটা বলতেন, বাংলাদেশের জনগণ কি চায়, কম বলতেন, তিনি কম বলতেন, খুব কম কথা বলতেন, কিন্তু যেটা বলতেন সেটুকু করতেন, সেটা করতেন বলেই তার নামটা ছিল নামের সাথে আপোষহীন। এবং তিনি কথা রেখেছেন শেষ পর্যন্ত। প্রত্যেকটা কথা উনি রেখেছেন। উনি যে কথাটা আপনি বললেন যে এটাই তার বাড়ি, প্রমাণ করে দিলেন এটাই যে বাড়ি। উনি এক নেত্রী চলে গিয়েছিল, ওনাকে যদি ওই সরকার বিদায় করতে পারত তাহলে কিন্তু বাংলাদেশের ইতিহাসটা অন্যরকম হয়ে যেত। তাহলে কিন্তু আজকের এই গণতন্ত্রের জন্য এত হাহাকার, এত বুভুক্ষতা, এত আপনার মানে চাওয়া গণতন্ত্রটা মুক্তি পাক, এটা কিন্তু খালেদা জিয়াই প্রমাণ করেছেন যে যে কোনো মূল্যে, কত জেল জুলুম হুলিয়া গুম আয়নাঘর এইসব সব কিছুর বাইরেও উনি কিন্তু ওনার নিজের জায়গা অটল ছিলেন। একজন ডাক্তার যখন, আমি লাইনটা শেষ করি, ডাক্তার যখন রুগীকে আপনার প্রেসক্রাইব করে যে তার অবস্থা খুবই খারাপ, উনি জানতেন, অবশ্যই জানতেন, তারপরেও কিন্তু উনি আপোষ করার জন্য অফার ছিল, শুধু স্বীকার করা, উনি স্বীকার করেন নাই। এই যে আপোষহীনতা, উনি মৃত্যুকে বেছে নিয়েছিলেন। প্রত্যেক দিন একদিনের চেয়ে আরেক দিন সে মৃত্যুর দিকে ধাবিত হয়েছেন। এই জায়গাটা। জি আপা, আপনার কাছ থেকে শুনবো আবারও। মাহবুব আলম, আপনি একেবারে তরুণ বয়স থেকেই বেগম খালেদা জিয়াকে সাংবাদিক হিসেবে খুব কাছাকাছি থেকে পেয়েছেন এবং আপনার বেশ কিছু স্মৃতি আছে যেগুলো আপনি মাঝে মাঝে গল্পের ছলে বলেন, কখনো লিখেছেন। আজকের এই দিনে বেগম জিয়াকে আপনি মনিয়াপাড়া রাজনৈতিক নেত্রী হিসেবে কাছে পেয়েছেন। রাজনীতিক বেগম খালেদা জিয়া হিসেবে ওনাদের মূল্যায়ন, আপনার মূল্যায়ন কোন জায়গা থেকে শুরু করা যাবে? নিশ্চয়ই আপনিও ব্যথিত ওনার এই বিয়োগে। খালেদা জিয়া
বাংলাদেশের মানুষের হৃদয় জয় করেছেন। বাংলাদেশের ইতিহাসে মানুষের হৃদয় জয়ের ঘটনা দুটো। স্বাধীনতা আন্দোলনের সময় এবং স্বাধীনতা পরবর্তী সময়ে সেই সময়ের শাসক শেখ মুজিবুর রহমান মানুষের হৃদয় জয় করেছিলেন। সেই সময় যখন কারারুদ্ধ ছিলেন তার জন্য নামাজ পড়েছে, ফরজ আদায় করেছে। কিন্তু সেই হৃদয় জয় করার পর তিনি কিন্তু তার সাথে ধারাবাহিকতা রক্ষা করতে পারেন নাই। আমরা দেখলাম 3 বছরের মধ্যে তিনি ফ্যাসিস্ট হয়ে গেলেন। এই 54 বছর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে আরও অনেক নেতা এসেছেন, এর মধ্যে মওলানা ভাসানী উল্লেখযোগ্য। তিনিও মানুষের হৃদয় জয় করেছেন, কিন্তু তিনি ক্ষমতায় কখনো যান নাই। তো কাজেই তাকে মূল্যায়ন একটু ভিন্নভাবে করতে হয়। তা আজকে আমরা সেই জায়গায় যাব না। এরপরে যদি মানুষের হৃদয় কিছুটা জয় করে থাকেন, তিনি হলেন জিয়াউর রহমান। কিন্তু জিয়াউর রহমান কিন্তু সমগ্র বাংলাদেশের মানুষের হৃদয় জয় করতে পারেননি। সময় কারণ কম নেই। কারণ প্রথমত স্বল্প সময়। সময়, 2 নম্বর কথা হলো তিনি সরাসরি সেনা বাহিনী থেকে এসেছিলেন। মানুষের সেনাবাহিনী নিয়ে তখন অনেক ধরনের প্রশ্ন ছিল। কিন্তু জিয়াউর রহমান যখন গণতন্ত্রের উত্তরণ ঘটালেন, একদলীয় স্বৈর শাসনের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করলেন এবং বিভিন্ন রাজনৈতিক দল, তখন বাংলাদেশের রাজনৈতিক অবস্থা ছিল ভীষণভাবে বিভক্ত, বহুধা বিভক্ত। তিনি মানে ডান বাম মধ্যপন্থী সবাইকে এক জায়গায় নিয়ে এসে তিনি জাতীয়তাবাদী দল করলেন। তার জনপ্রিয়তার সূচনা হলো। কিন্তু এই জাতির দুর্ভাগ্য, তার নিজের ব্যক্তিগত অবস্থা নিশ্চয়ই দুর্ভাগ্যজনক, তাকে মানে ঘাতকের বুলেটে তাকে জীবন দিতে হলো। আমাদের হারাতে হলো তো ওনাকে। আমাদের হারাতে হলো একজন দেশপ্রেমিক। রাষ্ট্রনায়ককে। তিনি শুধু দেশপ্রেমিক ছিলেন না, তিনি ছিলেন রাষ্ট্রনায়ক। অর্থাৎ স্বাধীনতোত্তর বিনির্মাণের- বাংলাদেশে প্রথম রাষ্ট্রনায়ক হয়ে উঠলেন জিয়াউর রহমান। এরপর সেই 80 থেকে যদি শুরু করি, দীর্ঘ সময় 81 মানে দীর্ঘ সময় একাধিক শাসক এসছে, প্রধানমন্ত্রী হয়েছে, কেউ রাষ্ট্রপতি হয়েছে, কিন্তু কেউ রাষ্ট্রনায়ক হয়ে উঠতে পারেন না। এই কাজটা খালেদা জিয়া কিন্তু এক ধরনের উত্তরণ ঘটিয়েছিলেন। তবে তিনি রাষ্ট্রনায়ক, তিনি ক্ষমতাসীন অবস্থায় কিন্তু হন নাই আমার বিবেচনায়। তিনি রাষ্ট্রনায়কোচিত যে মানে অবস্থা তৈরি করেছেন, সেটা কিন্তু তিনি ক্ষমতার বাইরে থেকে। তার প্রথম দফার ক্ষমতার 91 থেকে 96 একজন ভালো শাসক, সৎ শাসক হিসেবে তিনি বাংলাদেশ শাসন করেছেন। তার পরবর্তী দ্বিতীয় দফায় অত্যন্ত প্রতিকূলতার মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে। নানান ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়েছে, দেশি এবং বিদেশি ষড়যন্ত্র। তো যাই হোক, কিন্তু পরবর্তী পর্যায়ে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে খালেদা জিয়া একটা রাষ্ট্রনায়ক উচিত পদক্ষেপের মধ্য দিয়ে তিনি সত্যিকার রাষ্ট্রনায়ক হিসেবে গড়ে ওঠেন এবং মানুষের হৃদয় জয় করেন। তো এখানে একটা বিষয় বলা দরকার, যে আপনি বলছিলেন যে আমার স্মৃতির কথা। আমার সাথে তার প্রথম মুখোমুখি দেখা হয়, কথা হয়, একেবারে মুখোমুখি পাশাপাশি চেয়ারে বসে, সেটা হচ্ছে গুলশানের একটি বাড়িতে, শহীদুল্লাহ খান বাদলের বাড়িতে। আমি ঠিক দিনটা আমার মনে নাই, এটা 88 সালের নভেম্বর মাসের ঘটনা। সেই সময় বাংলাদেশে জ্যোতি বসুর সফর এসেছিলেন, পশ্চিমবঙ্গের মার্ক্সবাদী নেতা এবং ওখানকার চিফ মিনিস্টার ছিলেন। তার সম্মানে একটা নৈশভোজ, সেই নৈশভোজে ম্যাডাম জিয়া গিয়েছিলেন, আমি তারও আগে গিয়েছিলাম। তো ম্যাডাম জিয়াকে ওই বাড়ির মেন গেট থেকে রিসিভ করে গার্ডেনে বসানো এবং তারপরে তার সাথে অন্তত 20 থেকে 25 মিনিটের মতো তার সাথে আমার প্রথম 10 মিনিট তো একেবারে একান্ত, আর কেউ ছিল না।
তা আমাদের আলোচনার মাঝে সুলতানা জামান এসে হাজির হন। ওই বৈঠকের বা ওই আলোচনার কোন জায়গাটি আজও আপনার মেমোরিতে বারবার রিকল করে এবং বেগম জিয়াকে একটু আলাদা মনে হয়েছে? আমার কাছে ওই ওই যে আলোচনায় মানে তার যে সরলতার জায়গাটা, তিনি এসে প্রথমেই অনেকের খোঁজ নিলেন এবং তার মধ্যে অবাক কাণ্ড, তিনি এসে জিজ্ঞেস করলেন হাসিনার কথা, তিনি এসেছেন কিনা। তা আমি বললাম উনি এখন এসে পৌঁছাননি। 88 এটা 88 ওই অনুষ্ঠানে তারও যাওয়ার কথা ছিল, গিয়েছিল না, পরে গেছে। তা দেখেন শেখ হাসিনা কিন্তু এরকম চিন্তা করে না, অর্থাৎ তিনি কিন্তু শেখ হাসিনাকে খুব সম্মানের সাথে তার নামটি উচ্চারণ করেছিলেন। এবং আমি দেখেছি যে আমাদের এইখানে যেটা হয়, বামপন্থা নিয়ে এক ধরনের নাক সিটকানো আছে, বিশেষ করে যারা বুর্জোয়া নেতা, আওয়ামী লীগ বিএনপির মতো দলগুলোর এক ধরনের নাক সিটকানো ভাব কিন্তু আছে, যদিও জ্যোতি বসুকে ব্যতিক্রম হিসাবে দেখা হতো। তো আমার সাথে মানে আলোচনার সূত্রটাই হয় যে জ্যোতি বসুর সাথে কি আপনার আগে থেকে পরিচয় আছে? আমি যখন বললাম আমার সাথে আছে, তো বললো যে আমার সাথে তো এই প্রথম দেখা হবে ইত্যাদি ইত্যাদি। তো তিনি জ্যোতি বসু সম্পর্কে জানতে চাইলেন। এমনি স্বাভাবিকভাবে জ্যোতি বসুর সততা, তার রাজনীতি নিয়ে তার অজানা কিছু নাই, কিন্তু ব্যক্তি জ্যোতি বসু সম্পর্কে তিনি আমাকে বেশ কয়েকটা প্রশ্ন ব্যক্তি বেগম জিয়া সম্পর্কে যদি আপনাকে জানতে চাওয়া হয়, আপনি বলেছিলেন একজন সাংবাদিক হিসেবে তখন আপনি তরুণ ছিলেন, কেমন পেয়েছেন ওনার রাজনৈতিক প্রজ্ঞা, মেধা? বা উনি তো একেবারে গৃহিণী থেকে রাজনীতিক। বিষয়টা হলো যে আমরা বলি যে গৃহবধূ থেকে রাজনীতিতে এসেছেন, বিশ্বের ইতিহাসে কিন্তু এটা নতুন কিছু না। এরকম ঘটনা অনেক আছে। ঘটনা আসলে তো ম্যাডামের রাজনীতিতে আগমনটা হচ্ছে একটু দুর্ঘটনার মধ্য দিয়ে। জিয়াউর রহমান যদি প্রয়াত না হতেন, তিনি তো রাজনীতিতে আসতেন না বা আসার প্রয়োজনও হতো না। তো আমি মনে করি জিয়াউর রহমানের মৃত্যুর পর সেই সময় দলকে ঐক্যবদ্ধ রাখা বা দলের কার্যক্রমকে সচল করার জন্যে এটা সঠিক সিদ্ধান্ত ছিল। এবং আমি যতটুকু জানি, তিনি প্রথমে দলের নেতাদের প্রতি তিনি আস্থা জ্ঞাপন করেছিলেন যে আপনারাই দল চালান। তিনি প্রাথমিক সদস্য ছিলেন। হ্যাঁ, কিন্তু পরবর্তী পর্যায়ে তিনি দায়িত্ব নেন। জি মাহবুব ভাই, ওনার রাজনীতিক বেগম খালেদা জিয়া, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং একেবারে মনিয়াপাদের মায়ের মতো, ওনারা মায়ের মতো শ্রদ্ধা করেন, আমরাও ওনাকে মাতৃতুল্য শ্রদ্ধা করি। সেই জায়গা থেকে আলোচনা শুনবো আমরা ছোট্ট একটি বিরতি থেকে ফিরে। দর্শক, আর কাবিল প্রশ্নগুলো সহজ নিচ্ছে ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কাবিল প্রশ্নগুলো সহজ। আমরা ছিলাম আলোচনা, আমাদের সঙ্গে আলোচনায় আছেন বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মনি, আছেন সিনিয়র সাংবাদিক মাহবুব আলম। মাহবুব ভাই, বিরতির আগে আপনার সাথে আলোচনায় ছিলাম বেগম জিয়ার রাজনীতি, ব্যক্তিগত জীবন এবং সর্বশেষ মোটা দাগে যদি বলি, গত 15 বছরের সীমাহীন নিপীড়ন নির্যাতনের মধ্য থেকে কাটিয়েছেন। বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের রাজনীতি সম্পর্কে যতগুলো মন্তব্য করেছেন সবগুলোই ফলেছে। আমরা দেখেছি কি করে তিনি বুঝতেন, অনেক আগে, এত আগে কি করে বুঝতেন? একজন রাজনৈতিক নেতা বা নেত্রী, তিনি যে বড় মাপের রাজনৈতিক নেতা বা নেত্রী হবেন বা হলেন বা হয়েছেন, এটা নির্ভর করে যার দূরদর্শিতা আছে। যার দূরদর্শিতা নাই, সে আজ যাই হোক নেতা হিসেবে দাঁড়াতে পারে না, সাময়িক একটা নামধাম করে ফেলে। রাজনৈতিক নেতৃত্বের জন্য দূরদর্শিতা অত্যন্ত জরুরি। আমি মনে করি সেই ক্ষেত্রে খালেদা জিয়ার দূরদর্শিতা ছিল, তিনি অত্যন্ত দূরদর্শী নেত্রী ছিলেন। একদিকে তিনি আপসীর নেত্রী ছিলেন, কারণ আপনারা সবাই জানেন যে খালেদা জিয়া সাধারণত রাজনৈতিক নেতা বা নেত্রীরা মানে রাজনৈতিক জীবনের শুরুতেই কিন্তু মানে খুব বড় একটা আপসীন অবস্থা বা বড় একটা তকমা কিন্তু পায় না। কিন্তু আমরা দেখলাম খালেদা জিয়ার ক্ষেত্রে কিন্তু তার রাজনৈতিক জীবনের শুরু থেকেই, প্রায় শুরুর কাছাকাছি থেকেই, কারণ তার রাজনৈতিক জীবন তো শুরু 80 দশকের শুরুতে। আমরা দেখলাম তিনি 86 সালের নির্বাচনের যে ঘটনাটা, অর্থাৎ আপনারা জানেন
এবং পুরো দেশবাসী জানে যে 86 সালে এরশাদ একটা নির্বাচন ঘোষণা করলেন এবং রাজনৈতিক দলগুলোকে ধমক দিলেন যে নির্বাচনে যেতে হবে, ডেডলাইন দিয়ে দিলেন। তারপরে তখন 2 জোট ছিল, 15 দল এবং 7 দল। 15 দলের নেত্রী হচ্ছেন শেখ হাসিনা আর 7 দলের নেত্রী খালেদা জিয়া। তারা যৌথভাবে সিদ্ধান্ত নিল যে আমরা এই নির্বাচনে যাব না, এরশাদের অধীনে, স্বৈর শাসনের অধীনে কোনো নির্বাচনে যাব না। এমনকি শেখ হাসিনা লালদিঘিতে, সম্ভবত ওটা 21 তারিখ, 21শে মে লালদিঘিতে তিনি বক্তৃতা দিয়ে বললেন যে যারা এই নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত হবে। নিয়তির কি চরম পরিহাস। 48 ঘন্টার মতো 48 ঘন্টারও কম সময়ের মধ্যে শেখ হাসিনা তার ধানমন্ডির বাসায়, যে বাসাটা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এটা হবারই কথা, এই বাসায় চক্রান্তমূলক বৈঠক করে 15 দলের নেতাদের নিয়ে বৈঠক করে 15 দলের কোনো কোনো নেতাকে ব্ল্যাকমেল করে রাত 3টার সময়, 3:45টার সময় তিনি ঘোষণা দিলেন যে আমরা নির্বাচনে যাব। এই যে রাত্রের অন্ধকারের যে চক্রান্ত, যে ষড়যন্ত্রমূলক, যে সেই সময় আসলে সেনাবাহিনী এবং এরশাদের লোকজনের সাথে চক্রান্তমূলক আলোচনার মধ্য দিয়ে নির্বাচনে গেলেন। কিন্তু খালেদা জিয়া গেলেন না, 7 দল গেল না, 15 দল থেকেও কয়েকটা দল যায় নাই এবং আন্দোলনের প্রশ্নে অটল থাকলেন। এবং জেলেও যেতে হয়েছে ওনাকে। যদি সেই সময় তিনি নির্বাচনে চলে যেতেন, সেই সময় কিন্তু মাঠে কিন্তু বড় দল হিসাবে কিন্তু আওয়ামী লীগই মাঠে অবস্থান করছিল। তখন 7 দল বা তখনও পর্যন্ত বিএনপি কিন্তু ঠিক গোছায় ওঠে নাই। অনেস্টলি বললে জিয়াউর রহমানের সময়ও বিএনপি খুব গোছায় ওঠে নাই। কারণ একটা তো কেমিস্ট্রি লাগে, ন্যাপ থেকে এসছে একটা বড় অংশ, মুসলিম লীগ থেকে এসছে, অন্য অন্য দল থেকে এসছে। কাজেই একটা রাজনৈতিক দল হতে হলে তো একটা কেমিস্ট্রি লাগে, chemistry টাইম লাগে। সেটা কিন্তু হয় নাই। সেটি গুছিয়েছেন বেগম খালেদা জিয়া। সেইটা কিন্তু সেই গুছিয়েছেন, কাজটি খুব সূক্ষ্মভাবে, হ্যাঁ, এবং সফলভাবে সেইটা করেছেন। কিন্তু মূলত 86-র পর, 86 অর্থাৎ পরে। এবং তার ফল দেখলাম আমরা 90-এর নির্বাচন। আন্দোলনের মধ্য দিয়েই কিন্তু রাজনৈতিক নেতা তৈরি হয়, আন্দোলনের মধ্য দিয়েই কিন্তু কেমিস্ট্রি তৈরি হয়। এই যে তিনি আন্দোলনের থেকে গেলেন এবং 87 সালের আন্দোলন, অর্থাৎ 87 সালেও কিন্তু একটা আপোষের রফার চেষ্টা করেছে শেখ হাসিনা, কিন্তু বেগম জি আপোষ করেন নাই। জি। তিনি 3 জোটের রূপরেখা অনুযায়ী তিনি আন্দোলন করলেন। তিনি এই বয়সেই আপোষহীন নেত্রীর খেতাব পেলেন, খেতাব পেয়ে গেলেন। এবং মজার ব্যাপার, যেমন এবং এই খেতাবটি কিন্তু কোনো রাজনৈতিক দল দেয়নি, জনগণ দিয়ে। হ্যাঁ, আমি সেটাই বলতে চাই। প্রথমত হচ্ছে, সাধারণত আমরা দেখি, যেমন শেখ মুজিবের ক্ষেত্রেই যদি দেখি, তার নিজের রাজনৈতিক দলের লোকেরাই মঞ্চে ডাক দিয়ে নিয়ে তাকে একটা খেতাব দিয়ে দিলেন। আর আরেকটা খেতাব পরবর্তী পর্যায়ে তার ডাকাডাকির ব্যাপার না, নিজের রাজনৈতিক দল কলমের খোঁচায় লিখে দিল উনি জাতির পিতা। এই তো। এবং অন্যান্য রাজনৈতিক নেতৃত্বের ক্ষেত্রেও দেখেছি যে একটা আলাপ আলোচনার মধ্য দিয়ে দলগুলো খেতাব দেয়, যেমন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ক্ষেত্রে সেটা দেখেছি। কিন্তু নেতাজির ক্ষেত্রে কিন্তু এটা দেখা যায় নাই। জনগণ তাকে কেন জানি নেতাজি বলতে শুরু করলেন। একইভাবে খালেদা জিয়াকেও আপোষের নেত্রী বলতে শুরু করলেন। এই ঘটনার মধ্যে যে জনগণ এবং তার দল না, মিডিয়া, জনগণ, একটা মানুষের মধ্যে তার একটা আপোষহীন ব্যক্তিত্ব গড়ে উঠল। অর্থাৎ কোনো দল, গোষ্ঠী, কেউ তাকে কোনো এই খেতাবটি দেন নাই, জনগণের মধ্য থেকে তার এই খেতাবটি উঠে আসে। জি, এটা একটু অসাধারণ ঘটনা। আপনার কাছ থেকে শুনবো। আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া হয়ে ওঠার গল্প শুনছিলাম আপনার কাছ থেকে। মনিয়াপা, আপনারা তো ওনার হাতে হাত রেখে, পায়ে পা রেখে বা চোখে চোখ রেখে রাজনীতি শিখেছেন, কখনো শাসন করেছেন, কখনো ধমক দিয়েছেন, আবার মাতৃত্বের স্নেহে কাছে টেনে নিয়েছেন, বুকে টেনে নিয়েছেন, এবং এই বয়স পর্যন্ত আপনাদেরকে তৈরি করেছেন। নেতৃত্বে এবং মাতৃত্বে বেগম জিয়াকে কেমন পেয়েছেন? দেখেন, ওনার নেতৃত্বের মধ্যে সবসময় মাতৃত্বটা থেকে যেত। সবসময় ওনার যে ধমকটা ছিল সেখানেও আপনার মাতৃত্ব ছিল। যেমন ধরেন, আমি হঠাৎ বুঝে নিত, আমরা যে দল করি, দলে কিছু কনস্পিরিয়েসি হয়, একজন আরেকজনের সম্পর্কে ভুলভাল বোঝানোর চেষ্টা করে, কারো গ্যাপ থাকলে, কেউ খুব বেশি উপরে উঠছে তাকে নামানোর জন্য চেষ্টা করে।
প্রতিযোগিতা এরকম থাকে। প্রতিযোগিতা, অশুভ প্রতিযোগিতা, এটা শুভ না। তো অশুভর মধ্যে ওনারাও জড়িত হয়ে যান, কারণ ওনারা তো জানেন না, ওনাদের কাছে যে বলেন সুযোগ পেলেই। তো কোনো একটা সময় আমার মনে হয়েছিল যে আমি ম্যাডামকে সালাম দিতে যাই, ম্যাডাম আমি যেই দিকে আর তার উল্টা দিকে তাকান, আকাশের দিকে তাকান, কখনো চোখে চোখটা, এটা কিন্তু একটা বিরাট কেমিস্ট্রি, চোখে চোখ রাখাটা। তো ওনার সাথে আমার চোখই রাখা হচ্ছে না। ঘটনা কি, পরে আমি জানলাম, আবিষ্কার করলাম, উনি যখন ইজি হলেন, উনি যখন বুঝলেন যে এটা ভুল, এটা ওর সম্পর্কে একটা ভুল বোঝানো হয়েছিল, উনি আবার আগের জায়গাটায় উনি নিজেই ফিরে আসতেন। তো এই যে উনি মুখ দিয়ে কিছু মানে যদি বলার মতো না হতো তাহলে বলতেন না। আপনার আমি একটা তার আরেকটা মানে বিশাল বড় গুণের একটা কথা বলি। একদিন আমরা, উনি চলে যাবেন যখন, মানে বাসায় যাবেন অফিস থেকে, আমরা তখন নিচে দাঁড়াই, লাইন দিয়ে দাঁড়াই। তো দাঁড়িয়েছে একদিন, আমি নাম দুইজনের কারোর নামই বলছি না, তো একজন কর্মী কিন্তু আপগ্রেডেড কর্মী, অনেক দিন, সেই ম্যাডাম যখন 82-83-তে নেমেছেন তখন থেকে তারা কর্মী ছিল, এবং সে আপনার সংরক্ষিত কমিশনারও হয়েছেন কোনো একটা জায়গা থেকে। তো হঠাৎ ম্যাডাম যখন নামবে, তার কাহিনী হচ্ছে ওই যে অনেক দিনের কর্মী থাকলে যে সাহসটা থাকে, ম্যাডামের সাথে একসাথে গিয়ে একসময় কাজ করেছেন, সে বলছে আজকে আমি ম্যাডামের সামনে যাকে ধরার তাকে ধরবে, ম্যাডামের সামনে। তো ম্যাডাম তো নেমেছেন, তো নেমে গাড়িতে উঠতে যাবেন, এর মধ্যেই ঘটনাটা ঘটে গেছে। তখন কটা বাজে, রাত 11টা-12টা হবে। তো ঘটে যাওয়ার পরে ম্যাডাম বলছে যে কী ব্যাপার, তুমি এই আচরণটা কেন করলা, তুমি তো এই আচরণটা করতে পারো না। সাথে সাথে ম্যাডাম প্রতিবাদ করলেন। শুন, তো ওই মেয়েটা এমন অবস্থা হয়েছে, সে এত ডেসপারেট হয়ে গেছে, ও অনেকটাই অত্যাচার সহ্য করার, অনেক দিন করলে যা হয়, ডেসপারেট হয়ে গেছে। বলছে ম্যাডাম আপনি আমার যা ইচ্ছা তাই করেন, আমি আজকে এটা করবই। আর আমরা নারী হিসেবে তো ম্যাডামের আরেকটু কাছের, একজন নারীর কাছে যতটা যাওয়া যায়, আমি আজকে এটা করবই। ম্যাডাম বলছে কি, তুমি আর এত বড় সাহস, তুমি মুখে মুখে তর্ক করছো, এই কে আছো, আমি ওকে বহিষ্কার করব, ওকে আমি বহিষ্কার করব। 3-4 বার ওনার রাগ হইলে, খুব রাগ হলে একটা কথা 3 বার বলেন, 2-3 বার তো বলবেনই, আমি তো ওকে বহিষ্কার করব, তুমি যাই করো না কেন, তোমার এত বড় সাহস, তুমি আমার মুখে আবার কথা বলো। আমরা তো মনে করলাম যাহারে একটা এতদিনের রাজনীতি, আহারে মনে হয় বহিষ্কার হয়ে যাবে। আমি আল্লাহ করছি যাই হোক, এটা একটা সলিউশন হোক, এটা যেন না হয়। এবং অবাক হওয়ার মতো জিনিস, ম্যাডাম কিন্তু তারপর দিন আর তার সম্পর্কে কিছুই বললেন না। দেখেন, সর্বোচ্চ পদের অধিকারী তিনি, তার সামনে এই আচরণটা, ম্যাডামও হয়তো বুঝেছেন যে এই কাজটা ঠিক না, হয়তো বা ওর অনেক বড় সমস্যা ছিল যে কারণে ও এত বড় ডেসপারেট হয়ে গেছে। ম্যাডাম কিন্তু আর কোনো কথা বলেন নাই, বহিষ্কারও করেন নাই। বাট আমরা কিন্তু বেশ কয়েকদিন আমরা তো ভয় ছিলাম, আর যেই ঘটনাটা ঘটিয়েছে তার তো কোনো কথাই নেই। এটা একটা দিক। আমি তার রাগের কিছু বহিঃপ্রকাশগুলো বলছি। আরেকদিন একটু ছোট ছোট করে। ম্যাডাম, এগুলো আসলে এত ছোট করে বলা যায় না যদি আপনাকে না বোঝানো যায়। আরেকদিন আপনার ম্যাডাম যে রুমে বসতেন অফিসে, তার পাশের রুমে আমরা বসা কয়েকজন সিনিয়র, জুনিয়র, মাঝারি নেতৃবৃন্দ, জুনিয়র না মাঝারি এবং মোর সিনিয়র। তো একটা কথা উঠেছে কোনো একজন সম্পর্কে, আমি বেশ তর্ক করছিলাম। আমার তর্ক করার মধ্যে একটা পজিটিভ ছিল যে আমি তো এই দুঃসময়ের এমপি, আর যাই হোক আমার বহিষ্কার করবে না, যেটাই করুক। তা আমি তর্ক করছিলাম। তর্ক করার একটা পর্যায়ে আমরা সেদিন কি একটা কাজে আমরা দেখা করব তার সাথে, তা কি একটা, আমরা যখন দেখা করব তার আগেই শিমুল বিশ্বাস সাহেব এসে বললেন যে ম্যাডাম আজকে কোনো নারী নেত্রীর সাথে দেখা করবেন না। মানে ম্যাডাম সব শুনেছেন, এই রুমে যা আমরা আলোচনা জুড়েই কথা বলেছি। তো বলছে আজকে কারোর সাথে কথা বলবেন না, তবে ম্যাডাম বলেছেন নীলুফার চৌধুরী মনিকে আজকে ডাবল কাপ চা আর ডাবল বিস্কিট খেয়ে যেতে হবে। তা আমি মনের অজান্তেই আমার মনে হলো যে আমি যে কথাগুলো বলেছি, আমি যুক্তি নিয়ে কথা বলতেই পছন্দ করি, আমার মনে হলো যে আমি যে কথাগুলো বলেছি নিশ্চয়ই ম্যাডাম ওই কথাগুলোর সাথে একমত ছিলেন।
মনিয়াপা, বেগম খালেদা জিয়ার সাথে কোন স্মৃতিটা আপনাকে কাঁদাবে আর বহুদিন, যতদিন বেঁচে থাকবেন? কি শিখেছেন, কি পেয়েছেন ওনার কাছ থেকে? আমি সর্বশেষ স্মৃতির কথা বলছি। এটা বলতে গেলেই আমার কষ্ট হয়। আপনারা জানেন যে আমি মনোনয়ন পাইনি। তো হঠাৎ আমাকে একজন ফোন দিল নমিনেশনের 3-4 দিন পরে। হঠাৎ ফোন দিলেন, বললেন যে ম্যাডামের ফ্যামিলি রিলেটেড, ফোন দিয়ে বললেন যে ম্যাডাম এত বেশি রাগ করেছেন এই ব্যাপারে, আপনাকে কেন দেওয়া হয় নাই মনোনয়ন? যে ম্যাডাম অনেকের সাথে খুব দুর্ব্যবহার করেছেন, অনেকেই চার্জ করেছেন, কেন মনিকে, নীলুফার মনিকে দেওয়া উনি হলো না? তখন অসুস্থ? অসুস্থ হওয়ার কয়েকদিন আগে, দেখেন 2-3 দিন আগে। অসুস্থ তো অবশ্যই, কিন্তু হসপিটালে বা ওই সেনাকুঞ্জে যাওয়ার 2-4 দিন আগের ঘটনা। 21 নভেম্বরের আগে আগে আগে, কারণ নমিনেশনটাই তো দিল 3রা নভেম্বর। ধরেন এই 3রা থেকে 15ই নভেম্বরের মধ্যে ঘটনা। উনি বললেন, তো আমাদের যাদেরকে মনোনয়ন দেওয়া হয় নাই, তো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেব আমাদেরকে ডাকলেন একদিন। তো ডাকার পরে আমি বললাম যে আমি এই 17 বছর এত কষ্ট করলাম, আমি কিছুই বলতে চাই না আপনাকে, আমি কোথায় কি করেছি না করেছি। অনেকেই তো গর্তে চলে গিয়েছিল। আমি এতটা কষ্ট করলাম, এত কিছু করলাম, আপনারা তো 300 সিট পাওয়ার আশাও করেন না। ধরেন আমার সিটটা পেলেনই না, ওটা বিএনপির সিটও ছিল না ওরকম। তা আমাকে আপনারা এই একটা জিনিস দিতে পারলেন না, এইটুকু। ম্যাডাম কি বলেছিলেন? শোনেন না, তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বললেন যে শোনেন, আপনি এত কষ্ট পাচ্ছেন, আমি বুঝতে পারছি আপনার ব্যাপারটা। জানেন, আপনার ভালো লাগবে শুনলে যে আমাকে ম্যাডাম চার্জ করেছে যে নীলুফার মনিকে কেন মনোনয়ন দেওয়া হয় নাই, আমাকে চার্জ করেছে। এটা শোনার পর আমি স্তব্ধ, কারণ বাসার যেটা শুনেছি আর এখানে স্বীকৃতিটা। তো আমি কিছুক্ষণ অপেক্ষা করে 10 মিনিট পরে বললাম, আমি কি আপনাকে একটা রিকোয়েস্ট করতে পারি? বলছে শিওর, করেন। তো আমি বললাম যে ম্যাডাম যদি আপনাকে বলে থাকে, আমি জানি আপনি ম্যাডামকে খুব ভালোবাসেন, তাহলে ম্যাডামের এই কথাটা আপনার জন্য নির্দেশ। আমি আশা করব যে আপনি এটা রাখবেন। যদিও রাখেন নাই বা রাখা সম্ভব হয় না হয়তোবা, আমার কাছে কথা হচ্ছে যে শেষ টাইমটাও উনি বলে গেছেন কোনো এক জায়গায় যে আমি শুয়ে শুয়ে যা টকশো শুনতাম, আমার ভালো লাগতো, আমি শুনতাম, সেই মানুষটাকেও বঞ্চিত করলাম। মানে সেই মানুষটা, সেই মহিয়সী নেত্রীর কাছ থেকে শেষ আর কথাটা কি আপনার সরাসরি শোনা হয়নি? আমি এই যে বিএনপির একজন সেকেন্ড ম্যান যদি বলে, আমি শুনিনি, কিন্তু যারা 24 আওয়ার্স থাকেন তার সাথে, তারা বলা এবং বিএনপির মহাসচিব বলা, মানে আমার কাছে এটাই সঠিক। সো আমি আমার মানে যতটুকু কষ্ট ছিল, আমার সব কষ্টটুকু দূর হয়ে গেছে। আরো স্মৃতির কথা যে শুনবো। ওনার যে ফিলিংটা, উনি আমার জন্য যে এই লাস্ট ফিলিংটা করেছে, বাংলাদেশের জনগণ যাই বলুক আমাকে, আমি ওনার কাছে শেষ যে প্রাপ্তিটা আমার, আমি পেয়েছি। আপা, আপনার কাছ থেকে আবারও শুনবো, আপনি আপ্লুত হয়ে যাচ্ছেন। দর্শক, নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কাবুল। প্রশ্নগুলো সহজ। ছিলাম আলোচনায় মনিয়াপা আপনার কাছে, আপনি খুব আপ্লুত হয়ে গিয়েছিলেন দীর্ঘ অভিজ্ঞতার কথা বলতে গিয়ে, স্মৃতিচারণ করতে গিয়ে। ব্যক্তিগত জীবনের গল্প বলতে বললে বলতে পারবেন? দেখেন, ব্যক্তিগত জীবনের গল্পটা, আমাদের ব্যক্তিগত জীবনটা দলের সাথে এবং দলের এই নেত্রীর সাথেই ছিল। আমরা যখন খুব ছোট, তখন শহীদ জিয়ার কথা শুনেছি বা দেখেছি বা এলাকায় এসেছে। এই আমার বাবা জাগদল করতেন, কিন্তু আমরা তো তাকে ওইভাবে পাইনি। ব্যক্তিগত কোনো জীবন হয়ে ওঠেনি না। এইটা কবে কখন এলাকা ছেড়েছি, পড়তে এসেছি, তারপরে থেকে তো গার্ডিয়ান বলতে যেটা আমরা বুঝতাম যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মাসে কয়েকবার করে কোনো না কোনো ছাত্রদল করেছি, ছাত্রদলের মিটিংয়ে ডেকেছে। যখন উনি প্রথম প্রাইম মিনিস্টার হলেন, তখন আমরা ইউনিভার্সিটিতে, তখন আমরা 2-1বার দেখা করতে যেতাম মাঝে মাঝে। তার আগে তো প্রাইম মিনিস্টার কি আমরা তো ওইভাবে বুঝতাম না। তো উনি সংসদে বক্তৃতা শেষ করে আমাদের দেখে এত খুশি হয়ে যেতেন, যেহেতু আমরা সামনের কাতারে থেকে যুদ্ধ করেছি 90-এ।
তো উনি এত খুশি হয়ে যেতেন যে তারপরে আমাদেরকে হলে পাঠিয়ে দিবে, কীভাবে তোমরা আসছো, হল থেকে পারমিশন নিয়েছো, রাতে কিছু বলবে না, তোমরা কিভাবে পারমিশন নিয়েছো, মানে ওনার টেনশনের অন্ত নাই। মানে পুরো একেবারে এবং মাতৃত্বে তারপর ভরপুর। তারপরে আমরা হলে যাব কিভাবে, আমরা তো তখন 3টা মেয়েদের হল ছিল, মেয়েদের ছেলেরা তো ছেলেরাই, সেটা আলাদা জিনিস। মেয়েদের হলে মেয়েদের পৌঁছে দিবে কে পৌঁছে দিবে এখানে, তার দায়িত্বটা তাকে আগে উনি দেখতেন, কোন এমপির গাড়িতে পাঠায় দেওয়া হবে হল পর্যন্ত দেখতেন, ঠিক মতো নিয়ে যাও, কিন্তু একদম ঠিক মতো হলে ঢোকা পর্যন্ত কিন্তু দাঁড়িয়ে থেকো, আপা এই যে নিশ্চয়ই বলাটা। আপনি নিশ্চয়ই ওনাকে কিছু বলতে চেয়েছিলেন, এই আপনার নমিনেশন না পাওয়া বা আপনার ব্যাপারে খোঁজ নেয়ার, এই কৃতজ্ঞতা প্রকাশ করেও কিছু হয়তো কথা আপনার ছিল যা বলা হয়ে ওঠেনি। আজকে এখানে বলতে চাই যে উনি যা করেছেন এটা ওনার দায়িত্ব, বাংলাদেশের মানুষ এটা মনে করে না। আজকের এই দিনে বলতে চাই যে উনি যেমন ওনার দায়িত্বটা পালন করেছে, আমরাও বলতে চাই দেশের হচ্ছে বেগম খালেদা জিয়া, আমরা আপনাকে ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি, যে এই ভালোবাসাটা আসলে এক জন্মে হয় না। উনি এটা অর্জন করেছেন, ওনার জন্য আমার জবরদস্তি করে কিছু বলতে হচ্ছে না, আমার আবেগটা এটা ভেতর থেকে আসা, এটার জন্য উনি এই ক্রেডিটটা শুধুই উনার, আর কারো না। ধন্যবাদ মনিয়াপা। আমরা একটু মাহবুব ভাই আপনার কাছ থেকে শুনতে চাই। মনিয়াপা ইমোশনাল হয়ে গেছেন তার বেগম জিয়ার সাথে ওনার স্মৃতিচারণ করতে গিয়ে। রাজনীতিক বেগম খালেদা জিয়াকে কিভাবে মূল্যায়ন করবেন? বিএনপি নেত্রীর বাইরে একজন রাজনীতিক, সফল রাজনীতিক। মানে বাংলাদেশের রাজনীতিতে নিঃসন্দেহে সফল রাজনৈতিক ব্যক্তিত্ব বেগম জিয়া, এবং তার জনপ্রিয়তাই প্রমাণ করে তিনি কতটা আজকে সফল। শেষ বিদায়ে আজকে তার শেষ বিদায়ের তার যে জনপ্রিয়তা, এবং আমার ধারণা সারা দুনিয়াতে এই শেষ বিদায়, তার অন্ত্যেষ্টিক্রিয়ায় যে ঘটনাটা আজকে ঘটল, 20, 30 বা 50 লক্ষ বলছে অনেকে, আমি জানি না সংখ্যাটা কত সংখ্যায় হবে। মাপা যাবে কিনা আমরা এটা সংখ্যায় মাপাটা ঠিক হবে না, কিন্তু এত বড় জমায়েত অতীতে কখন হয় নাই। মানে এটা তো এক প্রকার শোক র্যালি। হ্যাঁ, শোক, হ্যাঁ শোক, এত মানুষ একযোগে এক জায়গায় শোকাহত। আচ্ছা, আমরা যেটা দেখেছি সাধারণত এটা অত্যন্ত গৌরবোজ্জ্বল, কিন্তু এটা অত্যন্ত গৌরবের মানে শেষ যাত্রা, এটা মানে তার মৃত্যুবরণটাও কিন্তু খুব গৌরবের। যেমন আমি বলছি, অথচ ওনার যারা সমালোচক ছিলেন তারা এহেন কোনো সমালোচনা নেই যা করেন। হ্যাঁ, যেমন ধরেন, কিন্তু তিনি কিন্তু তার কোনো জবাব দেননি কখনো, আমরা দেখি। যেমন ধরেন সাধারণত আমরা যেটা দেখি, রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে, রাষ্ট্রনায়ক যারা থাকেন, অথবা রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা মারা গেলেই সারা দুনিয়ায় আন্তর্জাতিক সংবাদ হয়। কিন্তু এই ক্ষেত্রে আমরা ব্যতিক্রম দেখলাম, যে তিনি রাষ্ট্র ক্ষমতার বাইরে একজন ব্যক্তি, একটি রাজনৈতিক দলের প্রধান নেত্রী, তার মৃত্যুতে একদিকে যেমন জনসমুদ্র তার নামাজে জানা যায়, শুধু জানা যায় নয়, গত তার দুদিন ধরেই হাসপাতাল আমরা থেকে শুরু একই করে অবস্থা নিয়ে আসা দেখেছি। পর্যন্ত, এইটা একটা অসাধারণ ঘটনা। এবং এই ঘটনার সাথে তুলনা করা যায় যে রাষ্ট্র ক্ষমতায় না থেকেও যে সম্মান এইরকম পাওয়া যায়, আমরা ইতিহাসে নজির পাই নেলসন ম্যান্ডেলার ক্ষেত্রে। তিনি যখন মারা গেছিলেন তখন কোনো রাষ্ট্র ক্ষমতায় তিনি ছিলেন না, কিন্তু আমরা দেখেছি বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা সেখানে গেছেন। আর একটা দেখেছি আমরা ইয়াসির আরাফাতের ক্ষেত্রে, যদিও ফিলিস্তিনে এটা হয় না, এটা হয়েছিল মিশরে। পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রনায়করা গিয়েছিলেন, এবং একটা তো তার মানে এই ঘটনা প্রমাণ করে যে বেগম জিয়া কি মাপের নেত্রী ছিলেন, মানে বাংলাদেশের তার জনপ্রিয়তা, সীমান্ত অতিক্রম করতে তিনি পেরেছিলেন। সীমান্ত অতিক্রম করতে জি পেরেছেন। মাহবুব ভাই, আপনার কাছ থেকে আরও একটু আলোচনা শুনবো ছোট্ট একটি বিরতি থেকে ফিরে। দর্শক, আর কাবেল প্রশ্নগুলো সহজ নিচ্ছি, আরও একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কাবেল প্রশ্নগুলো সহজ। ছিলাম আলোচনায় বিরতির আগে মাহবুব ভাই, আপনার কাছে যে কথা বলছিলাম, খালেদা জিয়া, যে আমরা যে আলোচনা করছিলাম বিরতির আগে, যে খালেদা জিয়ার যে এই যে জনপ্রিয়তার জন্যে এটা প্রমাণ করে
তিনি কি মাপের নেত্রী, এবং তিনি আমাদের মানে দেশের গণ্ডির বাইরেও তিনি বিশ্ব ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন। কিন্তু আমি মনে করি তার চেয়েও বড় যে একটা বিষয় আছে, কারণ জনপ্রিয়তা দিয়েই কিন্তু একজন নেতার বেঁচে তার থাকেন না। সাফল্য বা ব্যর্থতা কিন্তু বিচার হয় না, বা জনপ্রিয়তা দিয়েই কিন্তু একজন নেতা নেত্রী বেঁচে থাকেন না। খালেদা জিয়ার প্রধান বৈশিষ্ট্য হলো তিনি এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আত্মমর্যাদার যে লড়াইটা করেছেন, সেই লড়াইয়ের তিনি যে মশাল জ্বেলে গেছেন এবং নতুন প্রজন্মের কাছে সেই মশালটা যে তিনি দিয়ে যেতে পেরেছেন, আমি মনে করি খালেদা জিয়ার রাজনীতির এইটা হলো সবচেয়ে বড় জয়। কারণ আপনি জানেন এবং আমাদের দেশবাসী জানে, স্বাধীনতা উত্তর বাংলাদেশ আমরা লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করলেও আমরা পরিপূর্ণ স্বাধীনতা কখনোই লাভ করতে পারি। এবং সর্বশেষ আমরা 24 অভ্যুত্থানের পরে, ভারতের আধিপত্যের মধ্যে পড়ে গেছিলাম। 24 অভ্যুত্থানের পরবর্তী যে হ্যাঁ, বেগম জিয়া ভারতের শান্তির মর্মবাণী আধিপত্যের মধ্যে রেখে পড়ে গেলেন। গেছিলাম। 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সেই ভারতের আধিপত্য, ভারতের দাসত্ব থেকে বাংলাদেশ মুক্তি লাভ করে। জি। এবং আপনি খেয়াল করে দেখেন, জি। এই যে ভারতের দাসত্ব থেকে মুক্তি লাভ করে খালেদা জিয়ার কিন্তু একটা নবজন্ম হয়েছে এই জুলাই অভ্যুত্থানের পরে। জি, মাহবুব ভাই। জুলাই অভ্যুত্থানের পরে আমরা কি দেখলাম? জুলাই অভ্যুত্থানের পরে আমরা দেখলাম খালেদা জিয়া সব দল মত সবার ঊর্ধ্বে তিনি উঠে সর্বদাই নেতৃত্বে পরিণত হয়েছে। মানে ঐক্যের তার প্রতীকে বড় পরিণত হয়েছেন। হচ্ছে যখন তার নিজের দল বলছে নির্বাচন দাও, নির্বাচন দাও, নির্বাচন দাও, তখন খালেদা জিয়া বলছেন যে ইউনূস সরকারকে তিনি সর্বাত্মক সমর্থন মানে দিচ্ছেন। সবাই মিলে এক অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার এই যে জন্য। জায়গাটা, জি। এবং সমস্ত রাজনৈতিক দল খালেদা জিয়ার প্রতি তার যে আস্থা, বিশ্বাস তিনি যে অর্জন করছেন, এবং খালেদা জিয়াও যে নেতৃসুলভ, মানে সর্বদাই নেতৃসুলভ যে আচরণটি করেছেন, আমি মনে করি এইটা তাকে জাতীয় অভিভাবকে পরিণত করে। অর্থাৎ ধন্যবাদ। তিনি মৃত্যুর আগে সময় শুধু পেলে একজন মাহবুব ভাই। রাজনৈতিক নেতাই নয়, তিনি একজন জাতির অভিভাবক হিসাবে নিজেকে রেখে প্রতিষ্ঠিত করেছেন। প্রতিষ্ঠিত করলেন। মনিয়াপা, আপনার কাছ থেকে শুনতে চাই, বেগম জিয়া, মাহবুব ভাই বলছিলেন বেগম জিয়া যা রেখে গেলেন সেই জিনিসগুলো তো আপনাদের উপরে আরো দায় বেড়ে গেল, দায়িত্বও বেড়ে গেল। ছোট্ট করে শুনতে চাই আপনারা কিভাবে এটি লালন করবেন আপনাদের কর্মে, আপনাদের কথায়, হাজার বছর ওনার বেগম জিয়া বেঁচে সমস্ত থাকবেন। জীবদ্দশাটাই একটা শিক্ষণীয় চ্যাপ্টার, আমি বলবো একটা বিশাল বই। সেটা কিভাবে শত্রুর গালাগালিকে উপেক্ষা করতে হয় এবং উপেক্ষা করলে যে কিছু পাওয়া যায়, সেটা ওনার কাছ থেকে শেখার আছে। ধৈর্য, মানে এটা প্রতিহিংসার বিপরীতে শান্তি। শান্তি, এই যে শান্তি, ধৈর্য, এই জিনিসগুলো ওনাকে না দেখলে বোঝা যাওয়ার মতো না, না ওনার সাথে না চললে ওনার কাছ থেকে এটা। ওনার আপোষহীনতা, উনি যে এই যে আপোষহীন ছিলেন, যে কথাটা যখন বলতেন সেটা পালন করতেন, এবং সেটা পালনের জন্য সবাই যদি তার বিপক্ষে চলে যেত, উনি কিন্তু ঠাই কাসাব্লাঙ্কার মতো দাঁড়িয়ে থাকতেন। যে এবং সবশেষে দেখা যেত ওনার কথাটারই বিজয় হয়েছে, কিন্তু অনেকের আপনার নীতি খুইয়ে ফেলেছে। উনি কখনোই ওনার নীতি খোয়ার নাই। ওনার সম্পর্কে ওনার ভাই, আমরা সাইদ মামা বলতাম, সাইদ ইস্কান্দার সাহেব, একদিন দুষ্টুমি করে আমাদের বলতেছিলেন, উনিও ছিলেন, যে তোদের নেত্রী, তোদের ম্যাডাম কি করে তা জানিস? তোদের ম্যাডাম 10 টাকা দামের কানের ফুল পরে, ওই যে মুক্তার পাথর আছে না ওগুলো। আমি বললাম, ছি মামা, কি বলেন আপনি? বলছে তুই বিশ্বাস করিস না? তা জিজ্ঞেস কর। এই যে ওনার সাধারণ জীবনযাপন, এটা আল্লাহর বিশেষ যে আল্লাহ ওনাকে অসাধারণ সুন্দর করে পাঠিয়েছে। উনি যে খুব দামি দামি কোনো জিনিস পড়তেন তা কিন্তু না, কিন্তু মানুষটাই ছিলেন তেমন, যেটাই পড়তেন ওটাই ভালো লাগতো। কিন্তু মামা যেটা বলছিলেন সেটা হলো, তার মামা বুঝাচ্ছিলেন যে সে কৃপণ বা কিছু, আসলে উনি ভীষণভাবে মিতব্যয়ী ছিলেন। আমি যখন ছাত্রী ছিলাম, আমি শেষ করি, ছাত্রী ছিলাম, একটা মেলায় আমি দোকান নিয়েছিলাম আপনার রমনায়। উনি সেই দোকানটা জাসাসের ওপেন করতে আসছিলেন, উদ্বোধন, তখন উনি প্রাইম মিনিস্টার। উনি আসার পরে উনি আমার দোকান থেকে, ছাত্র দলের মেয়ে বলে আমার দোকান থেকে একটা রুমাল কিনেছিলেন। আমি লাইনটা শেষ করি, আমি বললাম ম্যাডাম আমার টাকা। ম্যাডাম তো আহাম্মক হয়ে গেছে, ম্যাডামের কাছে কোনো টাকা নেই, কারণ কোনো ব্যাগ নাই। তখন ম্যাডাম একজনকে বললো, তোমরা ওর টাকাটা দিয়ে দিও।
আপা, যদি এক বাক্যে বলতে হয় বেগম জিয়ার আজকের এই যে প্রস্থান, এই প্রস্থানের মধ্য দিয়ে কি বেগম জিয়ার মানে সমাপ্ত হয়ে গেল এক জীবন? প্রশ্নই আসে না। বেগম জিয়া, আমরা আগে বলতাম যে জীবিত জিয়াউর রহমানের চেয়ে মৃত জিয়া অনেক শক্তিশালী। আজকে আবারও এই জিনিসটা আরেকটু আমরা উপরে আনতে চাই যে জীবিত খালেদা জিয়ার চেয়ে আজকের যে মৃত খালেদা জিয়া চলে গেছেন, প্রস্থান করেছেন শারীরিকভাবে, উনি অনেক শক্তিশালী। উনি যাওয়ার আগে বা পরে উনি সার্বজনীনতা বাংলাদেশ, খালেদা জিয়া মানে এই মুহূর্তে আমি বলবো জি, বাংলাদেশ। মানে আজকে এই বিদায়ের মধ্য দিয়ে উনি অমরত্বের জায়গায় চলে গেলেন, ইতিহাসে অমর হয়ে থাকবেন। বাংলাদেশ যখনই সংকটে পড়বে, মানবতা যখনই বিপর্যয়ের মুখে পড়বে, যেখানে মানবাধিকার ভুলুণ্ঠিত হবে, সেখানেই বেগম খালেদা জিয়া যুগে যুগে হাজার বছর পরে প্রাসঙ্গিক হয়ে আমাদের মাঝে মানবতার মুক্তির মর্মবাণী ছড়াবেন। আপনাদের দুজনকেই ধন্যবাদ, মনি আপা এবং বাহুব ভাই। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি আর কাবেল প্রশ্নগুলো সহজ অনুষ্ঠানটি আগামীকাল সকাল 7টায় পুনঃপ্রচার হবে। ফিরছি আগামী রোববার ঠিক রাত 9টায় নতুন অতিথিদের সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্লোবাল টেলিভিশনের সঙ্গেই থাকুন।